নারকেল গাছ থেকে নেমে ছেলে বলল, এই উঁচু গাছের মতোই উঁচু আমার ভালোবাসা তোমার জন্য। দুপুরে বাড়ির উঠানে দাঁড়িয়ে দেখি ছেলে নারকেল গাছে উঠেছে। আমি চিৎকার করে বললাম, সাবধানে নামিস। সে উপর থেকে হেসে বলল, মা, চিন্তা করিস না, কয়েকটা নারকেল পেড়ে নিচে ফেলে দিল। তারপর গাছ থেকে নামতে শুরু করল। নেমে এসে হাঁপাতে হাঁপাতে আমার পাশে দাঁড়াল। আমি বললাম, এত উঁচুতে উঠলি কেন? সে একটা নারকেল তুলে আমার হাতে দিয়ে বলল, তোমার জন্য। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, এই গাছ যেমন মাটি থেকে আকাশ পর্যন্ত পৌঁছায়, আমার ভালোবাসাও তেমনি তোমার জন্য আকাশ ছোঁয়া। আমি তোমাকে ভালোবাসি একজন স্বামী যেমন তার স্ত্রীকে ভালোবাসে। বিয়ে করো আমাকে। নারকেলের ভারী ওজন আমার হাতে অনুভব করলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী সেন। আমার বয়স ৩৫ বছর। আমার স্বামীর নাম সুদীপ সেন, বয়স ৩৮ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর মৌমিতা। রিয়াজ ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মৌমিতা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার রিয়াজ বরাবরই একটা অদ্ভুত ছেলে। ছোটবেলা থেকেই সে এমন সব কাজ করত যা দেখলে আমার বুক কাঁপত। আজকেও সেই একই অবস্থা। নারকেল গাছ থেকে নেমে এসে যখন আমাকে বিয়ে করতে বলল, আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি ভাবলাম হয়তো রোদের তাপে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। রিয়াজ, তুই কি বলছিস? আমি তো তোর মা। আমি অবাক হয়ে বললাম। ও হেসে বলল, মা, তুই আমার মা নিশ্চয়ই। কিন্তু তুই এমন সুন্দর যে আমার মনে হয় তুই আমার প্রেমিকা। আমি রিয়াজের কথা শুনে আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। ছেলেটা কি সত্যিই আমাকে ভুল বুঝছে? নাকি অন্য কোনো কারণ আছে? রিয়াজ, তুই ঠিক আছিস তো? মাথায় কোনো সমস্যা হয়েছে? আমি চিন্তিত স্বরে জিজ্ঞেস করলাম। ও আবার হাসল। মা, আমার মাথা একদম ঠিক আছে। আমি শুধু বলতে চাইছি যে তুই এত সুন্দর যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। আমি একটু স্বস্তি পেলাম। মনে হলো ছেলেটা হয়তো শুধু আমার প্রশংসা করছে। কিন্তু তারপরেও আমার মন থেকে একটা অস্বস্তি যাচ্ছিল না। আচ্ছা রিয়াজ, তুই কলেজে কেমন যাচ্ছিস? পড়াশোনা ঠিকমতো হচ্ছে তো? আমি বিষয় পাল্টানোর চেষ্টা করলাম। হ্যাঁ মা, সব ঠিক আছে। তবে আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। স্বপ্নে অদ্ভুত সব জিনিস দেখি। আমার আবার চিন্তা হলো। কি ধরনের স্বপ্ন দেখিস? রিয়াজ একটু ইতস্তত করল। তারপর বলল, মা, আমি স্বপ্নে দেখি আমাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। মাঝে মাঝে মনে হয় যেন আমাদের বাড়িতে কোনো ভূত আছে। আমি চমকে উঠলাম। ভূত? তুই কি বলছিস? মা, আমি জানি তুই বিশ্বাস করবি না। কিন্তু আমি সত্যিই অদ্ভুত জিনিস দেখেছি। রাতে আমার ঘরে কেউ যেন হাঁটাহাঁটি করে। কখনো কখনো কেউ যেন আমার নাম ধরে ডাকে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমিও কয়েকদিন ধরে রাতে অদ্ভুত আওয়াজ শুনছি। কিন্তু ভেবেছিলাম হয়তো বাইরে থেকে আসছে। রিয়াজ, তুই কি নিশ্চিত যে তুই এসব দেখছিস? হ্যাঁ মা, একদম নিশ্চিত। এবং শুধু আমি একা নই। মৌমিতাও কিছু একটা লক্ষ্য করেছে। আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। মৌমিতা আমার ছোট মেয়ে। সে যদি কিছু দেখে থাকে তাহলে সত্যিই কোনো সমস্যা আছে। মৌমিতা কি বলেছে? মা, সে বলেছে যে রাতে তার ঘরের জানালায় কেউ যেন টোকা দেয়। আর কখনো কখনো তার মনে হয় যেন কেউ তার বিছানার নিচে লুকিয়ে আছে। আমি আর সহ্য করতে পারলাম না। রিয়াজ, তুই এখনই মৌমিতাকে ডেকে আন। আমি তার সাথে কথা বলতে চাই। রিয়াজ দৌড়ে গিয়ে মৌমিতাকে ডেকে আনল। মৌমিতা এসে আমার কাছে বসল। তার চোখে ভয়ের ছাপ দেখতে পেলাম। মৌমিতা, তুই কি রাতে কোনো অদ্ভুত জিনিস দেখিস বা শুনিস? মৌমিতা মাথা নিচু করে বলল, মা, আমি ভয় পাই। রাতে আমার মনে হয় যেন কেউ আমার ঘরে আছে। কি ধরনের লোক? আমি ঠিক দেখতে পাই না মা। কিন্তু মনে হয় যেন একটা কালো ছায়া আমার ঘরে ঘুরে বেড়ায়। আর কখনো কখনো আমার মনে হয় যেন কেউ আমার নাম ধরে ডাকছে। আমার শরীর কাঁপতে শুরু করল। আমার ২ সন্তানই একই ধরনের অভিজ্ঞতার কথা বলছে। এর মানে হলো সত্যিই কিছু একটা ঘটছে। তোরা কি বাবাকে এই ব্যাপারে বলেছিস? রিয়াজ বলল, মা, আমরা বাবাকে বলতে চেয়েছিলাম।
কিন্তু বাবা আমাদের কথা বিশ্বাস করেন না। উনি বলেন আমরা অতিরিক্ত সিনেমা দেখি বলে এসব কল্পনা করি। আমি ভাবলাম সুদীপের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। কিন্তু তার আগে আমি নিজেই কিছু অনুসন্ধান করতে চাই। সন্ধ্যার পর সুদীপ অফিস থেকে ফিরল। খাওয়া দাওয়া শেষ করে আমি তার সাথে কথা বলতে গেলাম। সুদীপ, বাচ্চারা বলছে যে রাতে অদ্ভুত জিনিস দেখে। তুমি কি কিছু লক্ষ্য করেছ? সুদীপ হেসে বলল, রূপালি, তুমিও ওদের কথায় কান দিও না। ওরা বয়সের কারণে এসব কল্পনা করে। কিন্তু সুদীপ, আমিও কয়েকদিন ধরে রাতে অদ্ভুত আওয়াজ শুনছি। সুদীপের মুখের হাসি মিলিয়ে গেল। তুমি কি ধরনের আওয়াজ শুনছ? মনে হয় যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। আর কখনো কখনো মনে হয় যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে। সুদীপ গুরুত্ব সহকারে বলল, তাহলে আমাদের এই ব্যাপারে অনুসন্ধান করা উচিত। হয়তো সত্যিই কোনো সমস্যা আছে। আমি স্বস্তি পেলাম যে সুদীপ আমার কথা বিশ্বাস করেছে। তাহলে আমরা কি করব? আজ রাতে আমরা জেগে থাকব। দেখি কি ঘটে। রাত 12টার সময় আমরা সবাই জেগে রইলাম। বাড়ির সব লাইট নিভিয়ে দিলাম। শুধু আমাদের ঘরের একটা ছোট লাইট জ্বালিয়ে রাখলাম। প্রায় 1টার সময় আমরা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হলো যেন কেউ নিচতলায় হেঁটে বেড়াচ্ছে। সুদীপ আস্তে করে বলল, তোমরা এখানে থাক। আমি নিচে গিয়ে দেখি। না সুদীপ, একা যেও না। আমরা সবাই একসাথে যাব। আমরা চুপি চুপি নিচে নামলাম। নিচেতলায় পৌঁছে দেখি সব কিছু স্বাভাবিক। কিন্তু আওয়াজ থেমে নেই। হঠাৎ আমরা দেখলাম রান্নাঘরে একটা ছায়া নড়ছে। আমরা সবাই ভয়ে জড়সড় হয়ে গেলাম। সুদীপ সাহস করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আমরা তার পিছনে পিছনে গেলাম। রান্নাঘরে ঢুকে দেখি একটা কালো বিড়াল বসে আছে। বিড়ালটা আমাদের দেখে মিউ মিউ করতে লাগল। আমরা সবাই হেসে ফেললাম। আমাদের সব ভয় কেটে গেল। এই বিড়ালটা কোথা থেকে এল? সুদীপ প্রশ্ন করল। রিয়াজ বলল, বাবা, হয়তো জানালা দিয়ে ঢুকেছে। আমরা বিড়ালটাকে বাইরে বের করে দিলাম। তারপর সবাই আরাম করে ঘুমাতে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আবার সেই বিড়াল আমাদের উঠানে বসে আছে। এবার সে একা নেই। তার সাথে আরও 2টো ছোট বিড়ালের বাচ্চা আছে। মা, দেখ, বিড়ালটার বাচ্চা হয়েছে। মৌমিতা খুশি হয়ে চিৎকার করল। আমি বুঝলাম যে বিড়ালটা আমাদের বাড়িতে একটা নিরাপদ জায়গা খুঁজছিল তার বাচ্চাদের জন্মদানের জন্য। রিয়াজ, তুই এবার বুঝতে পারছিস আমাদের বাড়িতে কোনো ভূত নেই। শুধু একটা মা বিড়াল তার বাচ্চাদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজছিল। রিয়াজ লজ্জিত হয়ে বলল, মা, আমি তো জানতাম না। সত্যিই ভেবেছিলাম ভূত আছে। আমরা বিড়াল পরিবারটার জন্য একটা ছোট ঘর বানিয়ে দিলাম উঠানে। তারা আমাদের সাথে থাকতে শুরু করল। কয়েক সপ্তাহ পর রিয়াজ আমার কাছে এসে বলল, মা, আমি এখন রাতে ভালো ঘুমাতে পারি। আর অদ্ভুত স্বপ্নও দেখি না। মৌমিতাও বলল, হ্যাঁ মা, আমারও আর ভয় লাগে না। আমি বুঝলাম যে কখনো কখনো আমাদের ভয়ের কারণ আমাদের কল্পনার চেয়ে অনেক সাধারণ হয়। আমরা যা ভেবেছিলাম ভূতের কাজ, সেটা আসলে ছিল একটা মা বিড়ালের মাতৃত্বের প্রকাশ। এই ঘটনার পর আমাদের পরিবারে একটা নতুন সদস্য যোগ হল। বিড়াল পরিবারটা আমাদের সাথেই থেকে গেল। রিয়াজ তাদের খুব যত্ন করে। একদিন সকালে রিয়াজ আমার কাছে এসে বলল, মা, আমি এখন বুঝতে পারছি কেন তোমাকে এত সুন্দর লাগে। কেন? কারণ তুমি শুধু আমার মা নও, তুমি একটা পরিবারের মা। তোমার ভালোবাসায় আমরা সবাই নিরাপদ থাকি। ঠিক যেমন বিড়াল মা তার বাচ্চাদের নিরাপদ রাখে। আমার চোখে পানি এসে গেল। আমি বুঝলাম যে রিয়াজ এখন সত্যিকারের মানে বুঝতে পেরেছে একটা মায়ের ভালোবাসার। রিয়াজ, তুই ঠিকই বলেছিস। একটা মায়ের ভালোবাসা সত্যিই আকাশ ছোঁয়া। আমি তোমাদের সবাইকে সমান ভালোবাসি। এরপর থেকে আমাদের বাড়িতে আর কোনো রহস্য নেই। শুধু আছে একটা সুখী পরিবার আর তাদের পোষা বিড়াল পরিবার। আমরা সবাই এখন একসাথে সুখে শান্তিতে থাকি। রিয়াজ এখন কলেজের পড়াশোনায় মন দিয়েছে। মৌমিতা স্কুলে ভাল ফলাফল করছে। সুদীপ তার কাজে মনোযোগী। আর আমি আমার পরিবারের যত্ন নিতে পারছি। এই গল্পের শিক্ষা হল যে কখনো কখনো আমাদের ভয় এবং সন্দেহ অহেতুক হয়। আমাদের উচিত সব বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করা। তাহলে আমরা সত্য জানতে পারব। আর সবচেয়ে বড় কথা হল একটা পরিবারের সবচেয়ে শক্তিশালী বন্ধন হল ভালোবাসা। এই ভালোবাসার কারণেই আমরা সব সমস্যার সমাধান করতে পারি। আজ সকালে রিয়াজ আবার নারকেল গাছে উঠেছে। কিন্তু এবার সে আমাকে বিয়ে করতে বলেনি। বরং বলেছে, মা, তুমি আমার সেরা বন্ধু।
আমি তোমার মতো একটা স্ত্রী খুঁজব। আমি হেসে বললাম, তাই নাকি? তাহলে তো তোকে আরও বড় হতে হবে। হ্যাঁ মা, আমি বড় হয়ে তোমার মতোই একটা মেয়েকে বিয়ে করব। তারপর আমরাও তোমাদের মতো একটা সুখী পরিবার গড়ব। আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম যেন রিয়াজ সত্যিই একটা ভালো মেয়ে পায় এবং তারা একসাথে সুখী হয়। এই গল্পে আরও একটা বিষয় ছিল যা আমি শেয়ার করতে চাই। সেটা হলো প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক। বিড়াল পরিবারটা আমাদের শিখিয়েছে যে সব প্রাণীরই একটা নিরাপদ জায়গার প্রয়োজন। আমরা এখন নিয়মিত পাড়ার অন্যান্য প্রাণীদেরও সাহায্য করি। কুকুর, বিড়াল, পাখি সবার জন্য আমরা খাবার আর পানির ব্যবস্থা করেছি। মৌমিতা এখন একটা পশুপ্রেমিক হয়ে উঠেছে। সে বলে বড় হয়ে ভেটেরিনারি ডাক্তার হবে। রিয়াজ বলে সে পরিবেশ নিয়ে কাজ করবে, যাতে সব প্রাণীর জন্য একটা নিরাপদ পৃথিবী তৈরি করা যায়। সুদীপ এখন অফিসের কাজের পাশাপাশি সামাজিক কাজেও অংশ নেয়। সে বলে একটা পরিবারের দায়িত্ব শুধু নিজের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের উচিত সমাজের সবার প্রতি দায়িত্বশীল হওয়া। আমি এই সব দেখে খুব গর্বিত। আমার পরিবার শুধু একটা সুখী পরিবার নয়, বরং একটা দায়িত্বশীল পরিবারও। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো আমাদের বিড়াল পরিবারটা। মা বিড়ালটার নাম আমরা রেখেছি মায়া। আর তার দুটো বাচ্চার নাম রেখেছি টুকটুক আর মুনমুন। মায়া খুবই বুদ্ধিমান। সে আমাদের পরিবারের সবার সাথে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে। আমার সাথে সে খুব আদর করে। সুদীপের সাথে খেলাধুলা করে। রিয়াজের সাথে দৌড়াদৌড়ি করে। আর মৌমিতার সাথে ঘুমায়। টুকটুক আর মুনমুন এখন বড় হয়ে উঠছে। তারাও খুব দুষ্টু। সারাদিন বাড়িতে দৌড়াদৌড়ি করে। কখনো কখনো আমাদের জিনিসপত্র ভেঙে ফেলে। কিন্তু আমরা কেউ রাগ করি না, কারণ তারা আমাদের পরিবারের অংশ। একদিন একটা মজার ঘটনা ঘটল। রিয়াজ কলেজ থেকে ফিরে দেখে টুকটুক তার বইয়ের উপর ঘুমাচ্ছে। রিয়াজ রেগে গিয়ে টুকটুককে সরানোর চেষ্টা করল, কিন্তু টুকটুক নড়ল না। রিয়াজ আমাকে ডেকে বলল, মা দেখ, টুকটুক আমার বই নষ্ট করে দিয়েছে। আমি গিয়ে দেখি টুকটুক সত্যিই রিয়াজের বইয়ের উপর ঘুমাচ্ছে। কিন্তু বইটা একদমই নষ্ট হয়নি, বরং টুকটুক যেন বইটা রক্ষা করছে। আমি রিয়াজকে বললাম, দেখ, টুকটুক তোর বই নষ্ট করেনি, বরং সে তোর বই পাহারা দিচ্ছে। রিয়াজ হেসে বলল, সত্যি মা, টুকটুক যেন আমার ব্যক্তিগত লাইব্রেরিয়ান। এরপর থেকে টুকটুক নিয়মিত রিয়াজের পড়ার টেবিলে বসে থাকে। রিয়াজ পড়াশোনা করলে টুকটুকও তার পাশে বসে থাকে। মনে হয় যেন টুকটুকও পড়াশোনা করছে। মুনমুন অন্যদিকে মৌমিতার সাথে সময় কাটাতে পছন্দ করে। মৌমিতা যখন স্কুলের হোমওয়ার্ক করে মুনমুন তার পাশে বসে থাকে। কখনো কখনো মুনমুন মৌমিতার পেন্সিল নিয়ে খেলা করে। একদিন মৌমিতা আমার কাছে এসে বলল, মা, মুনমুন আমাকে অঙ্ক করতে সাহায্য করে। আমি অবাক হয়ে বললাম, সে কিভাবে তোকে সাহায্য করে? মা, যখন আমি অঙ্ক করতে পারি না, মুনমুন আমার খাতায় থাবা দিয়ে দেখায় কোথায় ভুল হয়েছে। আমি হেসে ফেললাম। তাই নাকি? তাহলে তো মুনমুন একটা গণিতের শিক্ষক। মৌমিতা গুরুত্ব সহকারে বলল, হ্যাঁ মা, মুনমুন সত্যিই অনেক বুদ্ধিমান। আমি বুঝলাম যে আমাদের পোষা প্রাণীরা শুধু আমাদের সঙ্গী নয়, বরং তারা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সুদীপও মায়ের সাথে একটা বিশেষ বন্ধুত্ব গড়ে তুলেছে। সে যখন অফিস থেকে ফিরে মায়া তার জুতোর কাছে এসে বসে থাকে। সুদীপ মায়াকে আদর করে, মায়াও তার পায়ে মাথা ঘষে। একদিন সুদীপ আমাকে বলল, রূপালি, তুমি জান মায়া আমার মনের খবর রাখে? সেটা আবার কিভাবে? যেদিন আমার অফিসে কোনো সমস্যা হয় সেদিন মায়া আমার কাছে বেশি সময় কাটায়। মনে হয় সে বুঝতে পারে আমার মন খারাপ। আমি ভাবলাম, সত্যিই প্রাণীরা মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। তারা আমাদের অনুভূতি বুঝতে পারে। এদিকে আমার নিজের সাথেও মায়ার একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। আমি যখন রান্না করি মায়া আমার পাশে বসে থাকে। কখনো কখনো মনে হয় যেন সে আমার রান্নার পদ্ধতি শিখতে চাইছে। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে আলু কাটছিলাম। হঠাৎ দেখি মায়া আমার দিকে তাকিয়ে মিউ মিউ করছে। আমি প্রথমে ভাবলাম হয়তো সে খেতে চায়। কিন্তু মায়া খাবারের দিকে না গিয়ে গ্যাসের দিকে তাকিয়ে রইল। আমি অবাক হয়ে গ্যাসের দিকে তাকালাম। দেখি গ্যাসের নব খোলা আছে কিন্তু আগুন নেই। আমি চমকে উঠলাম। গ্যাস লিক হচ্ছিল। যদি আমি আগুন জ্বালাতাম তাহলে বড় দুর্ঘটনা হতো। আমি দ্রুত গ্যাসের নব বন্ধ করে দিলাম। তারপর মায়াকে কোলে তুলে বললাম, মায়া, তুই আমার জীবন বাঁচিয়েছিস। মায়া আমার গালে জিভ দিয়ে চেটে দিল।
জেন বলতে চাইছে, কিছু না মা, আমি তো আছি তোমার পাশে। এই ঘটনার পর আমি আরও বুঝলাম যে আমাদের পোষা প্রাণীরা শুধু আমাদের সঙ্গী নয়, বরং তারা আমাদের রক্ষাকর্তাও। সুদীপ এই ঘটনা শুনে বলল, রূপালি, আমরা সত্যিই ভাগ্যবান যে মায়া আমাদের পরিবারে এসেছে। রিয়াজ বলল, হ্যাঁ বাবা, মায়া আমাদের পরিবারের একটা অভিভাবক। মৌমিতা বলল, আমি মায়াকে আমার দাদি বলে ডাকব। কারণ দাদিরাই তো আমাদের রক্ষা করেন। আমরা সবাই হেসে ফেললাম। এরপর থেকে আমাদের বাড়িতে প্রতিদিন কোনো না কোনো মজার ঘটনা ঘটে। টুকটুক আর মুনমুন এখন আরও বড় হয়েছে। তারা এখন নিজেরাই বাইরে গিয়ে খেলাধুলা করে। কিন্তু মজার ব্যাপার হলো তারা কখনো বাড়ি ছেড়ে যায় না। সন্ধ্যা হলেই তারা বাড়িতে ফিরে আসে। একদিন আমি মৌমিতাকে জিজ্ঞেস করলাম, তুই কি ভাবিস টুকটুক আর মুনমুন কেন বাড়ি ছেড়ে যায় না? মৌমিতা চিন্তা করে বলল, মা, কারণ তারা জানে এই বাড়িতে তাদের ভালোবাসা আছে। আমি অবাক হয়ে বললাম, তুই এত বড় কথা কোথায় শিখলি? মা, টুকটুক আর মুনমুনের কাছ থেকে। তারা আমাকে শিখিয়েছে যে পরিবার মানে ভালোবাসা। যেখানে ভালোবাসা আছে সেখানেই আমাদের ঘর। আমার চোখে পানি এসে গেল। আমার ছোট মেয়ে এত গভীর কথা বলছে। সুদীপ মৌমিতার কথা শুনে বলল, মৌমিতা ঠিকই বলেছে। আমরা সবাই এই বাড়িতে আছি কারণ এখানে ভালোবাসা আছে। রিয়াজ বলল, হ্যাঁ, আর এই ভালোবাসার কেন্দ্রে আছেন আমাদের মা। আমি লজ্জিত হয়ে বললাম, না রে, আমরা সবাই মিলে এই ভালোবাসা তৈরি করেছি। কিন্তু মা, তুমিই তো এই পরিবারের মূল শক্তি, সুদীপ বলল। আমি ভাবলাম সত্যিই একটা পরিবারে মায়ের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। মাই সবাইকে একসাথে রাখেন। কিন্তু আমি এটাও বুঝেছি যে পরিবারের প্রতিটি সদস্যের অবদান থাকে। সুদীপ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেন। রিয়াজ তার তারুণ্য দিয়ে পরিবারে আনন্দ আনে। মৌমিতা তার নিষ্পাপতা দিয়ে সবাইকে খুশি রাখে। আর আমি সবার যত্ন নিই। এমনকি আমাদের পোষা প্রাণীরাও পরিবারের একটা অংশ। তারাও নিজেদের মতো করে অবদান রাখে। মায়া আমাদের নিরাপত্তা দেয়। টুকটুক রিয়াজের পড়াশোনায় সঙ্গ দেয়। মুনমুন মৌমিতার খেলার সাথী। এভাবে আমাদের একটা সুন্দর, সম্পূর্ণ পরিবার তৈরি হয়েছে। আজ সকালে রিয়াজ আবার নারকেল গাছে উঠেছিল। কিন্তু এবার সে নারকেল পাড়ার জন্য নয়, বরং গাছের মাথায় একটা পাখির বাসা দেখেছিল। মা, দেখ, গাছের মাথায় একটা পাখির বাসা আছে। তার মধ্যে ছোট ছোট ডিম আছে। আমি বললাম, তাহলে তো শীঘ্রই আমাদের পাড়ায় নতুন পাখির বাচ্চা আসবে। মৌমিতা খুশি হয়ে বলল, সত্যি মা? তাহলে আমরা পাখির বাচ্চাদের যত্ন নেব? অবশ্যই। আমরা পাখিদের জন্য খাবার আর পানির ব্যবস্থা করব। রিয়াজ বলল, মা, আমি ভাবছি আমাদের বাড়িটা যেন একটা ছোট চিড়িয়াখানা হয়ে উঠছে। আমি হেসে বললাম, না রে, আমাদের বাড়ি একটা ছোট স্বর্গ হয়ে উঠছে। যেখানে সব প্রাণী নিরাপদে থাকতে পারে। সুদীপ বলল, রূপালি ঠিকই বলেছে। আমাদের বাড়িটা সত্যিই একটা স্বর্গের মতো হয়ে উঠেছে। এই কথোপকথনের মধ্যেই মায়া এসে আমার পায়ের কাছে বসল। টুকটুক আর মুনমুনও এসে জড়ো হল। মনে হল যেন তারাও আমাদের কথোপকথন শুনছিল এবং সায় দিচ্ছিল। আমি মনে মনে ভাবলাম যে জীবনটা কত সুন্দর হতে পারে যদি আমরা সবাই মিলে ভালোবাসার সাথে থাকি। শুধু মানুষ নয়, সব প্রাণীর সাথেই। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। পরিবার মানে ভালোবাসার সম্পর্ক। যেখানে একে অপরকে গ্রহণ করা হয় এবং একে অপরের যত্ন নেওয়া হয়। আমাদের বাড়িতে এখন মানুষ আর প্রাণী মিলে একটা বড় পরিবার। আমরা সবাই একসাথে সুখে শান্তিতে থাকি। রিয়াজ এখন আর অদ্ভুত স্বপ্ন দেখে না। সে এখন ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখে। মৌমিতা এখন আর রাতে ভয় পায় না। সুদীপ কাজের চাপ নিয়ে চিন্তিত থাকেন না। আর আমি আমার পরিবারের সুখ দেখে পরম তৃপ্তি পাই। এই গল্পটি আমি শেষ করছি এই বলে যে জীবনের সব রহস্যের সমাধান ভালোবাসার মধ্যে লুকিয়ে আছে। যদি আমরা সবার প্রতি ভালোবাসা দেখাই, তাহলে জীবনটা একটা সুন্দর গল্পের মতো হয়ে উঠবে। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা।
আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। সামিয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম সামিয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে।
যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল, সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত, তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল, আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল।
সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে।
কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। ৫৫ অধ্যায় রূপার স্বপ্ন। রূপা এখন ১০ বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে গু। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায় তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার ১ বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায় সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন ৮ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি?
রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল।
রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ গ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। ২৭ অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গি। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায় শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল।
একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।